হ্যালো ভিউয়ার্স, অচিত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে বা অনার্সে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি, অর্থাৎ ভারতীয় যুক্তরাষ্ট্রের ব্যবস্থার প্রকৃতি কী বা ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্য কী, এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। দেখো, এখানে প্রশ্নগুলি অনেকভাবে আছে, যে কোনোভাবেই কিন্তু পরীক্ষায় আসতে পারে। তোমরা এই প্রশ্নের বিভিন্ন প্যাটার্নগুলো একবার দেখে নেবে। তারপরে দেখো, এখানে বৈশিষ্ট্য বলে একটা পয়েন্ট করে তোমরা লিখবে, ভারতীয় শাসনতন্ত্রের রাজ্যসমূহের ইউনিয়ন বর্ণনা করলেও তত্ত্বের দিক থেকে ভারতে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি বর্তমান। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য তিনটি ভারতে বর্তমান, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত। প্রথমত, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হলো কেন্দ্র ও অঙ্গরাজ্যের মধ্যে শাসন ক্ষমতার বন্টন। ভারতীয় শাসনতন্ত্রে ইউনিয়ন, রাজ্য ও যুগ্ম তালিকার মাধ্যমে কেন্দ্র অঙ্গরাজ্যগুলির মধ্যে শাসন ক্ষমতার বন্টন হয়েছে। দ্বিতীয়ত, কেন্দ্র অঙ্গরাজ্যের স্বাতন্ত্র রক্ষার জন্য যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র লিখিত ও দুষ্পরিবর্তনীয় হওয়া প্রয়োজন। ভারতে ক্ষমতা বন্টন সংক্রান্ত অংশ দুষ্পরিবর্তনীয়, কিন্তু পরিবর্তনের জন্য বিশেষ সংশোধন পদ্ধতির প্রয়োজন। তৃতীয়ত, কেন্দ্র ও অঙ্গরাজ্যের ক্ষমতা সংক্রান্ত বিসংবাদের মীমাংসার জন্য একটি নিরপেক্ষ সর্বোচ্চ আদালত থাকা প্রয়োজন। ভারতীয় শাসনতন্ত্রে সেই দায়িত্ব পালনের জন্য রয়েছে ভারতের সুপ্রিম কোর্ট বা প্রধান ধর্মাধিকরণ। সুতরাং তত্ত্বের দিক থেকে ভারতীয় শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র বলা যেতে পারে। শাসনতন্ত্রে বিভিন্ন ধারার বিশ্লেষণ করলে দেখা যায় যে ভারতে এককেন্দ্রিকতার প্রবণতা রয়েছে এবং অন্যান্য যুক্তরাষ্ট্র থেকে এখানেই ভারতের পার্থক্য। তা এককেন্দ্রিকতার যে প্রবণতাগুলো রয়েছে, দেখো, প্রথমে ক্ষমতা বন্টন প্রকৃতি, কেন্দ্রের ব্যাপক ক্ষমতা। ভারতীয় শাসনতন্ত্রের ক্ষমতা বন্টনের প্রকৃতি অন্যান্য যুক্তরাষ্ট্র থেকে ভিন্ন রূপ। সাধারণত যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিতে শাসন ক্ষমতা বন্টন করা হয়। প্রথমত, শাসনতন্ত্রে কেন্দ্রের ক্ষমতা নির্দিষ্ট করে অবশিষ্ট ক্ষমতা অঙ্গরাজ্যগুলির জন্য সংরক্ষিত করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। দ্বিতীয়ত, রাজ্যগুলির ক্ষমতা নির্দিষ্ট করে কেন্দ্রের হাতে অবশিষ্ট অর্পণ করা হয়। এই পদ্ধতি কানাডায় গৃহীত হয়েছে। ভারতীয় শাসনতন্ত্রে এই দুই পদ্ধতির কোনোটি পুরোপুরি গ্রহণ করা হয়নি। এই পদ্ধতি কানাডায় গৃহীত হয়েছে, কিন্তু ভারতে গ্রহণ করা হয়নি। শাসনতন্ত্রে সকল বিষয়গুলি ইউনিয়ন তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকার মাধ্যমে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অবশিষ্ট ক্ষমতা কানাডার মতো কেন্দ্রের হাতে ন্যস্ত হয়েছে। মূল শাসনতন্ত্র অনুযায়ী কেন্দ্রের 97টি বিষয়ে অনন্য ক্ষমতা এবং 57টি বিষয়ে রাজ্যসমূহের সহিত যুগ্মভাবে ক্ষমতা ভোগ করে। অঙ্গরাজ্যগুলির 66টি বিষয়ে অনন্য ক্ষমতা রয়েছে। বর্তমানে বিভিন্ন শাসনতন্ত্র সংশোধনের আইনের মাধ্যমে তালিকাগুলির পরিবর্তন হয়েছে। এর ফলে 99টি বিষয় ইউনিয়ন তালিকা, 61টি বিষয় রাজ্য তালিকা এবং 52টি বিষয় যুগ্ম তালিকাভুক্ত হয়েছে। তাছাড়া শাসনতন্ত্রের বিভিন্ন ধারায় রাজ্যগুলি সম্পর্কে আইন প্রণয়নের বিশেষ ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক চুক্তি ও সন্ধি কার্যকর করতে এবং রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণাকালে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়েও আইন প্রণয়ন করতে সমর্থ। 2 বা ততোধিক রাজ্যের আইনসভার প্রস্তাব ক্রমেও কোনো রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টের ক্ষমতা প্রযুক্ত হবে। তাছাড়া শাসনতন্ত্রের 249 ধারা অনুযায়ী পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত প্রস্তাবানুসারে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। 2 নম্বর দেখো, রাজ্যপাল নিয়োগ। ভারতীয় শাসনতন্ত্রের বিভিন্ন ধারার মাধ্যমে যে কেন্দ্রের হাতে ব্যাপক ক্ষমতা অর্পণ করা হয়েছে তা নয়, নানাভাবে রাজ্যগুলির উপর কেন্দ্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। কানাডার অনুকরণে অঙ্গরাজ্যের নিয়মতান্ত্রিক শাসনকর্তা রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। রাজ্যপালকে অপসারণ করার ক্ষমতাও রাষ্ট্রপতির আছে। 3 নম্বর দেখো, শাসন পরিচালনায় কেন্দ্রীয় নির্দেশ। কেন্দ্রীয় আইন ও শাসনের সহিত রাজ্যের শাসন পরিচালনার সামঞ্জস্য বিধানের জন্য কেন্দ্রীয় সরকার অঙ্গরাজ্যগুলিকে নির্দেশ প্রদান করতে পারে। 256 এবং 257 ধারার মাধ্যমে ওই নির্দেশ অঙ্গরাজ্যগুলিকে মেনে চলতে হয়। পয়েন্ট দেখো 4, 1 নাগরিকতা। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সাধারণত দ্বি-নাগরিকতা বর্তমান থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার দ্বি-নাগরিকতা বর্তমান। একই ব্যক্তি কোনো রাজ্যের নাগরিক ও যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারেন, কিন্তু ভারতবর্ষে জাতীয় ঐক্য সংহতির জন্য একমাত্র ভারতীয় নাগরিকতা স্বীকৃত হয়েছে। অভিন্ন বিচার ব্যবস্থা। অন্যান্য যুক্তরাষ্ট্রের দ্বৈত বিচারালয় আছে, অঙ্গরাজ্যগুলির স্বতন্ত্র আদালত আছে এবং যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র আদালত আছে, কিন্তু ভারতের
সকল বিচারালয় একই বিচার ব্যবস্থার অঙ্গীভূত। সুপ্রিম কোর্ট এই একত্রীভূত বিচার ব্যবস্থার শীর্ষ স্থান অধিকার করে আছে এবং চরম আপিল আদালত হিসেবে কাজ করে। হাইকোর্টগুলি সুপ্রিম কোর্টের অধীন। তাছাড়া ভারতের দেওয়ানি ফৌজদারি কার্যবিধি একই ধরনের, অন্যান্য যুক্তরাষ্ট্রের মতো কোনো পার্থক্য নেই। পয়েন্ট দেখো, উচ্চ পর্যায়ে কর্মচারী নিয়োগ। উচ্চ পর্যায়ের কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলির কোনো স্বাতন্ত্রতা নেই। সর্বভারতীয় চাকরিতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনই বিভিন্ন পদে কর্মচারীগণকে নিযুক্ত করে। তাছাড়া নির্বাচনের ক্ষেত্রে সমগ্র ভারতের জন্য একটি নির্বাচন কমিশন নিয়োগ অঙ্গরাজ্যের অধিকার ক্ষুণ্ণ করে। 7 নম্বর পয়েন্ট, অঙ্গরাজ্যের সীমা ও নাম পরিবর্তন। ভারতীয় শাসনতন্ত্রকে সমগ্রভাবে দুষ্পরিবর্তনীয় বলা যেতে পারেন না। কতগুলি বিষয় যেমন রাজ্য সীমার পরিবর্তন বা রাজ্যের নাম পরিবর্তন প্রভৃতি পার্লামেন্ট এককভাবে করতে পারে। অবশ্যই এই বিষয়ে বিল উত্থাপনের পূর্বে রাষ্ট্রপতিকে সংশ্লিষ্ট রাজ্যসমূহের মতামত জানতে হয়। মতামত গ্রহণ পার্লামেন্টের পক্ষে বাধ্যতামূলক নয়। রাজ্যের প্রতিনিধিত্ব। পয়েন্ট, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় আইনসভার দ্বিতীয় কক্ষে প্রতি অঙ্গরাজ্যের সমান সংখ্যক প্রতিনিধি প্রেরণের নীতি স্বীকৃত। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মতো বৃহৎ রাজ্য এবং আলাস্কার মতো ক্ষুদ্র রাজ্য 2 জন করে প্রতিনিধি সিনেটে পাঠাতে পারে, কিন্তু ভারতে জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে রাজ্যসভায় আসনগুলি বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। তাছাড়া রাষ্ট্রপতি 12 জন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করেন। পয়েন্ট দেখো, রাজস্ব বন্টনের প্রকৃতি। ভারতীয় শাসনতন্ত্র রাজস্ব বন্টনের ব্যাপারেও কেন্দ্রপ্রবণ। অধিক গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ ও পরোক্ষ করগুলির কেন্দ্রের অধীন। অঙ্গরাজ্যগুলিকে অর্থ সাহায্যের জন্য কেন্দ্রের উপর নির্ভরশীল হতে হয় এবং সাধারণত অর্থ সাহায্য করা কেন্দ্রের বিবেচনাধীন। শিল্প প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা, শিল্প লাইসেন্স প্রদান, কেন্দ্রীয় প্রকল্প প্রতিষ্ঠা বা অঙ্গরাজ্যে কেন্দ্রীয় বিনিয়োগ প্রভৃতি বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনো রাজ্য সরকারের আর্থিক উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে। এছাড়া আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করে রাষ্ট্রপতি কেন্দ্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন। জরুরি অবস্থা দেখো, জরুরি অবস্থায় কি বলা হয়েছে? শাসনতান্ত্রিক অচল অবস্থার ঘোষণা করে রাষ্ট্রপতি রাজ্যের শাসনভার কেন্দ্রের হাতে তুলে দিতে পারেন। তাছাড়া রাষ্ট্রপতি জরুরি অবস্থার ঘোষণা দ্বারা ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সরাসরি এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় পরিবর্তিত করতে পারেন। জরুরি অবস্থায় যে কোনো বিষয় সম্পর্কে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারেন এবং এই অবস্থায় পার্লামেন্ট রাজ্য তালিকার উপর হস্তক্ষেপ করতে পারে। দেখো, এই পর্যন্ত তোমরা লিখবে, এরপর সমালোচনা করবে। এই সকল কারণের জন্য জেনিংস বলেছেন যে ভারত যুক্তরাষ্ট্র হলেও এতে এককেন্দ্রিকতার প্রবণতা প্রবল। হয়ার অর্থাৎ কেসি হয়ার বলেছেন ভারতে এককেন্দ্রিক রাষ্ট্র স্থাপন করে তাতে কিছু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সংযোজিত হয়েছে। সুতরাং শাসনতন্ত্র প্রণেতাগণের উদ্দেশ্য যাই হোক না কেন, বাস্তব ক্ষেত্রে শাসন ব্যবস্থা এককেন্দ্রিক রূপই গ্রহণ করেছে। কেন্দ্র প্রবণতার কারণ, এটি শেষ পয়েন্ট। অনেক লেখক এই মতকে পুরোপুরি স্বীকার করতে চান না। দুর্গাদাস বসু বলেছেন ভারতীয় শাসনতন্ত্রকে সম্পূর্ণরূপে এককেন্দ্রিক বা যুক্তরাষ্ট্র বলা যায় না, উভয়ের সংমিশ্রণ বলাই উচিত। এটি এক অভিনব ধরনের ইউনিয়ন বা রাষ্ট্র সমবায়। যুক্তরাষ্ট্রীয় তত্ত্ব স্বীকৃত হলেও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত। ভারতীয় শাসনতন্ত্র এই নীতিকেই ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার চিরাচরিত তত্ত্ব বর্তমানে কোনো দেশে স্বীকৃত নয়। সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রভাবে অন্যান্য যুক্তরাষ্ট্রেও কেন্দ্রিকতার প্রবণতা দেখা দিয়েছে। দেশ বিভাগের পর নানা সমস্যা, নিরাপত্তার প্রশ্ন, সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি ভারতের কেন্দ্রীয় ক্ষমতা বৃদ্ধি করেছে। জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার জন্য পরিকল্পিত অর্থ ব্যবস্থার সার্থক রূপায়ণের জন্য স্বাভাবিকভাবেই ভারতের কেন্দ্রীয় সরকার শক্তিশালী হয়ে উঠেছে। তো এই ছিল ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতির উপরে যে 10 নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির অনেক প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যেসব প্রশ্নের উত্তর আমি এখনো দিতে পারিনি তা খুব দ্রুত তার অ্যান্সারগুলি তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।